আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10:38 স্থানীয় লাভলিন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল 10:44 পৌঁছে তা নিয়ন্ত্রণের কাজ শুরু করেন তারা। উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা বলেন, শুরুতে ঘটনাস্থলে 8টি ইউনিট যায়, পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা। গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে। আর সেটা দেখলাম যে খুব ভয়াবহ চিত্র আগুনের। রান্না করার যে পরিবেশটা, এরা যেখানে গ্যাসের সিলিন্ডারগুলো রাখে, এগুলো আসলে একটু বিপজ্জনক। ভিতরে আমাদের স্টাফ যা আছেন সব বের হয়ে গেছে। ওনাকে আইডেন্টিফাই করতে পারছি, উনি এই রেস্টুরেন্টেরই লোক, অন্য শাখার। আমরা এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা আরোপ করা হচ্ছে যে উনি এখান থেকে আলামত নষ্ট করার চেষ্টা করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, আগুনের সর্বশেষ অবস্থা এবং কিভাবে সূত্রপাত কিছু জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যেমনটা বলছিলেন, আমি বর্তমানে রাজধানীর উত্তরার 12 নং সেক্টরের শাহ মখদুম রোডের যে লাভলিন রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটে সেই রেস্টুরেন্টের ঠিক সামনেই আছি। এবং আপনি আমার কাছে যেমনটা জানতে চাচ্ছিলেন যে আগুনের সূত্রপাত কেমন করে ঘটে এবং সর্বশেষ পরিস্থিতিটি কি, তো ফায়ার সার্ভিস এখানে কাজ শুরু করার পর থেকে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কীভাবে হয় সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে ভবনটির নিচে যে লাভলিন রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের যে গ্যাস সিলিন্ডার, রান্নার কাজে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। আর এইখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করার পরে পর্যায়ক্রমে আরও 4টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে 12টি ইউনিট কাজ করছে এবং তাদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবং আমরা যে আসার পর যেমনটা দেখতে পেয়েছিলাম যে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছিল এবং যে ভয়াবহ পরিস্থিতি ছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে এই ভবনটি পুরোটাই 6তলা ভবনটি পুরোটাই বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার হয়। এখানে নিচতলায় রেস্টুরেন্ট এবং উপরতলায় নারী ও পুরুষদের জন্য আলাদা জিম ব্যবস্থা, এছাড়া ডেন্টাল সহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এবং এইসব প্রতিষ্ঠানে বেশ কিছু সংখ্যক মানুষজন কাজ করে। তবে আজকে শুক্রবার হয়, সেই ভবনটি অনেকটাই ফাঁকা ছিল, যার ফলে আগুনের ঘটনায় হতাহত সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে যে নারীদের যে একটি বিউটি পার্লার ছিল, সেখানে 6 জন নারী আটকা ছিলেন। তাদের মধ্যে বেশ 3 থেকে 4 জন ছিলেন বিউটিশিয়ান এবং বাকিরা এখানে সেবার জন্য এসেছিলেন। তো তারা আটকা পড়েছিলেন এবং আগুনের ঘটনা ঘটার সাথে সাথেই তারা পার্শ্ববর্তী লাগোয়া যে ভবনটি আছে সেই ভবনের ছাদ দিয়ে তারা কোনোভাবে ভবন থেকে উদ্ধার হন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শুরু হয় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। এর মধ্যে আরও একজনকে তারা উদ্ধার করে। প্রথমে যে 6 জন নারী উদ্ধার হয়েছিল তাদের অবস্থাটা কিছুটা ভালো হলেও যে শেষে যে একজন পুরুষকে উদ্ধার করা হয় তার অবস্থা বেশ খারাপ এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আপনাকে আরেকটু জানাতে চাই যে ঘটনাটাই ঘটেছে যে লাভলিন রেস্টুরেন্টে, সেখানে যে সিলিন্ডার ছিল যেখান থেকে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত, সেই সিলিন্ডারগুলো সেই রেস্টুরেন্ট মালিকের পক্ষ থেকে একজন সরানোর চেষ্টা করছিল এবং তাকে এখানকার যে জনতা আছে, স্থানীয় জনতা, তারা তাকে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। আফসানা, এই ছিল আমার কাছে রাজধানীর লাভলিন রেস্টুরেন্টের আগুনের ঘটনার সর্বশেষ। ধন্যবাদ মাহিন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে উল্লাসে ফেটে পড়ে বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের চাকরির প্রত্যাশা ছেড়ে
উদ্যোক্তা হবার আহ্বান জানান। গেল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আল আজহার কনফারেন্স এক ঐতিহাসিক ভাষণ দেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ টেলিফোনের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, জব তথা চাকরি কোনো সুন্দর সমাধান নয়, এটি কখনো ভালো সিদ্ধান্ত হতে পারে না, বরং ব্যবসায়ের চমৎকার সিদ্ধান্ত বলে অভিমত করেন তিনি। Traditional way to give them charity, give them some money so that they could get some food. And I was wondering if there's a good way to do that, because religion, most of the religions say that give charity to the people for good reasons. But I was kind of hesitant, because this is something which doesn't lead to the solution. 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দ্য ইকোনমিস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেরা দেশ বেছে নেওয়া হয়েছে আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকেই বেছে নেওয়া হয়। বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, তাদের এবারের বিজয়ী বাংলাদেশ, কারণ দেশটি এক স্বৈরশাসককে উৎখাত করেছে। বিএনপি ক্ষমতা কিংবা ভাগাভাগি রাজনীতিতে বিশ্বাস করে না, তারা চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, যখনই নির্বাচন হবে তখনই জনগণের ভোটে ক্ষমতায় যাবে বিএনপি। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেবে না বলেও মনে করেন তিনি। আর জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিশ্চয়ই 16 বছর নির্যাতিত রাজনৈতিক দলের ইচ্ছে পূরণ করবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের উপদেশ লজ্জাজনক বলেও মনে করেন তিনি। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন, নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। যদি একটা উপদেষ্টা আছে ফুসকুরা করে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতায় বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। গণহত্যার মামলার আসামিরা যে দেশেই থাক, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত পেশাজীবী পরিষদের সদস্য সম্মেলনে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় দায়িত্বের পরিবর্তে কিলার স্কোয়াডের ভূমিকা পালন করায় বিচারপতি, পুলিশ সহ রাজনীতিবিদদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেন মাওলানা রফিকুল। ফ্যাসিবাদী আমলে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব না উল্লেখ করে সময় লাগলেও নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান এই জামায়াত নেতা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে রায় কার্যকর করতে হবে। শিক্ষার্থী হত্যার অপরাধে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার করতে না পারলে তা অন্তর্বর্তী সরকারের বড় সীমাবদ্ধতা ও ব্যর্থতা হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খুলনা বিভাগে ৭৪ জন শহীদদের মাঝে ৫৮ জনকে ৫ লাখ টাকা করে প্রদান করা হয়।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। গেল 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন। ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান নূর জানান, টঙ্গী ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় মাওলানা সাদের 29 অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় 5 নম্বর আসামি মুয়াজ বিন নূর। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে মুরগি ও চালের দাম। তবে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম। বোতলে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। সাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত। সরকার পতনের পর প্রথম কয়েকদিনে কমতে শুরু করেছিল নিত্যপণ্যের দাম, স্বস্তি ফিরতে শুরু করেছিল ভোক্তাদের। তবে আবারও অস্থির বাজার ব্যবস্থা। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক, তবুও কমছে না দাম, উল্টো বেড়েছে চাল, মুরগি সহ অধিকাংশ পণ্যের দাম। কাপ্তান বাজারে অভিযানের পর থেকে আমদানি কম থাকার অজুহাতে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। ব্রয়লার 220 টাকা আর সোনালী হচ্ছে আপনার 330-350। দাম তো বেশি, 30 টাকা বেশি আজকে। দেশে আমনের ভরা মৌসুমেও পাইকারিতে বেড়েছে চালের দাম। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। সব চালে 3 থেকে 4 টাকা করে বাড়ছে। তো মিনিকেট আগে আমরা 70 বিক্রি করতাম, এখন সেই চাল 75 নিচে বিক্রি করা যায় না। গরিব মানুষদের সমস্যা হচ্ছে বেশিরভাগ, বড় লোকদের তো না। তবে কিছুদিন চড়া যাওয়ার পর প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা কমেছে। তবে দাম বাড়ার পরেও পণ্যের আমদানি ঠিক হয়নি সয়াবিন তেলের। আলু 100 টাকা ছিল, এখন 70 টাকা বিক্রি করতেছে। তেল নিয়ে 5 লিটার দিলে 2 লিটার পাই না, 2 লিটার দিলে 1 লিটার পাই না, হাফ লিটার 250 এগুলো সাপ্লাই নেই। বাজার শীতকালীন সবজিতে ভরপুর থাকলেও রহস্যজনক কারণে দাম কমেনি। 50-এর কোটের মধ্যে আছে, মনে করেন বেগুনগুলো, লম্বা বেগুনগুলো মনে করেন আপনার 60 টাকা 50 টাকা বিক্রি করা যায়। সবই 80-র উপরে, এটা সাধারণের মানে খুব সাধ্যের বাইরে হয়ে যায়। আগের মতো স্থিতিশীল মাছ, মাংস ও ডিমের বাজার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে তৃতীয় দিনের মতো অভিযান চালালো পরিবেশ অধিদপ্তর। খুচরা বিক্রেতাদের দাবি, পলিথিন বন্ধ করতে হলে উৎপাদন পর্যায় থেকেই ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। দেখুন সৈয়দ খানের রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে বেশ সোচ্চার অন্তর্বর্তী সরকার। তবে অক্টোবরে সুপার শপ এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো রাজধানীর কারণ বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্লাস্টিক পলিথিন জমে আছে, বিভিন্ন প্রক্রিয়া। খুচরা বিক্রেতাদের দাবি, পলিথিন বন্ধ করতে হলে উৎপাদন পর্যায় থেকেই ব্যবস্থা নিতে হবে। আট মন্ত্রণালয় নাকি পলিথিন একটা বাইর করছে, তো ওটা বাজারে অ্যাভেলেবেল না, কিংবা কোনো দোকানেও নাই। বলতে আছে যে দুটুকু আছে দুটুকু ব্যবহার করতে, পরবর্তীতে বানাইলে ওইটা ব্যবহার করার জন্য। ফ্যাক্টরিগুলা বন্ধ করলে তারপরে মনে করেন নতুন পলিথিন যেগুলো বানাইতেছে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল হইলে ওইটা বন্ধ করে দিবে। সরকারের আহ্বানে সাড়া না দিলে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়বে। যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই,
আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোড তার নিজস্ব গতিতে অগ্রসর হবেই এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হতে পারছে না সরকার। উৎপাদন বন্ধ করার প্রক্রিয়াটাও কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে আছে, সেটা নিয়ে আমাদের কর্মসূচি রয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা খণ্ডিত অংশ তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সিনিয়র এক কর্মকর্তা জানায়, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। পশ্চিমবঙ্গে হত্যার শিকার হওয়া সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ডিএনএ পরীক্ষার ফলাফলের বিষয়ে জানাচ্ছেন কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ। প্রয়াত সাংসদ যিনি খুন হয়েছিলেন কলকাতার মাটিতে, সেই সাংসদের কন্যা ফিরদৌস মুমতারিন কিন্তু কলকাতায় এসেছিলেন গত নভেম্বর মাসে, এবং গতকাল রাতেই কিন্তু আমরা জানতে পারি যে কলকাতার বিভিন্ন গণমাধ্যম কিন্তু সিআইডিরা কর্মকর্তা জানিয়েছে সেই মাংসের টুকরো এবং মুমতারিন ফিরদৌস যিনি সে এমপি সাহেবের কন্যা গত নভেম্বরে ডিএনএ টেস্টের জন্য কলকাতায় সিআইডির ডাকে এসেছিলেন, তার মধ্যে কিন্তু ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়া গেছে যে সেই মাংসের টুকরো কিন্তু সেই এমপি সাহেবেরই। বিষয়টি ভবানী ভবন থেকে এখনও অফিসিয়ালি নিশ্চিত করা না গেলেও জানা যাচ্ছে কলকাতার বিভিন্ন গণমাধ্যম কিন্তু এটি ইতিমধ্যে প্রকাশ করেছে, যেটা এইটা সেই এমপি সাহেবের ডিএনএ টেস্টের রিপোর্ট, যে টেস্টের মধ্যে থেকে খুঁজে পাওয়া গেছে সেই মাংসের টুকরো এবং তার কন্যার যে ডিএনএ টেস্ট হয়েছে সেটা কিন্তু একেবারে মিল পাওয়া গেছে বলে এমনটাই খবর। যদিও এমপি সাহেবের ব্যক্তিগত সচিব এখনও বিষয়টি তিনি জানিয়েছেন তাদের কাছে এখনও নিশ্চিত খবর নেই এবং ভবানী ভবন সূত্রে কিন্তু এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এই মুহূর্তে কিন্তু কলকাতায় এই বিষয়টি নিয়ে অত্যন্ত চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু ডিএনএ টেস্টে রিপোর্ট পাওয়া গেল। পরবর্তী সময় আরও জানা যাবে ঘটনা তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়। আমরা যতদূর জানি যে এই ঘটনা তদন্তের ক্ষেত্রে কিন্তু ইন্টারপোলের সাহায্য চেয়েছে বাংলাদেশ পুলিশ, যাকে মূল খুনের কাণ্ডারি বলে মনে করা হচ্ছে আখতারুজ্জামান, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে বলেই এমনটাই খবর। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোতাসিম মাসুদ নামে এক বুয়েটের শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অমিত সাহা ও মেহেদি হাসান নামে আরও দুজন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের ৩ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ি চালক সাদমানকে আটক করা হয়েছে। এছাড়াও গাড়ির ভেতরে থাকা আরও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 3 শিক্ষার্থী বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র। এটি দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছে বুয়েট শিক্ষার্থীরা। দুপুরের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, মদ্যপ অবস্থায় সালমান গাড়ি চালাচ্ছিল। তার বাবা প্রভাবশালী হওয়ায় মামলার মোড় ঘুরিয়ে দিতে অপচেষ্টা করছেন। এজন্য বেশ কয়েকটি দাবি জানান নিহতের সহপাঠীরা। এ লেভেলে পড়ুয়া ছেলে সালমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। দেশটির ইবাদার শহরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মেলায় নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজকরা। তবে এত বেশি ভিড় হয়েছিল যে মেলায় ঢুকতে হুড়োহুড়ি করার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, অনুষ্ঠান স্থলে ৫,০০০-এরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং প্রধান আয়োজকরা অনুষ্ঠান শুরু করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান সংগঠক সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ হয়ে আসছে ২০২৪ সাল। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে নতুন বছর। অন্যান্য বছরের মতো ২০২৪ সালেও দেশের বিনোদন জগতে ঘটে গেছে নানা ঘটনা। আর কোনো কোনো ঘটনা আলোচনার ঝড় তুলেছে দেশের গণমাধ্যমে। বিনোদন জগতের আলোচনা ছড়িয়ে পড়েছে অফিস পাড়া থেকে ফুটপাতের চায়ের দোকানে। নাটক, সিনেমা ও সঙ্গীত সব মাধ্যমেই কেমন ছিল শোবিজের ২০২৪ সাল, জানাচ্ছেন মারজান ইভান।
বছরের শুরুতেই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তারকাদের প্রার্থী হওয়ার বিষয়টি ছিল বেশ চোখে পড়ার মতো। প্রথমবার লড়েই বাজিমাত করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। হেরে গেছেন সঙ্গীত শিল্পী মমতাজ, ডলি সায়ন্তনী, নকুল কুমার বিশ্বাস এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। বছরের শুরুতেই আলোচনায় ছিল অভিনেতা জোভানের বিয়ে। এছাড়াও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, স্বাগতা, অর্চিতা, স্পর্শিয়া। আলোচনায় ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। 17 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। পরবর্তীতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন নিপুণ। এমন টানাপোড়েনের মাঝেই সারা বছর ঝুলে থাকে বিএফডিসির কার্যক্রম। ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। কোটা আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন শোবিজের এক ঝাঁক তারকাও। তবে বিক্ষোভ ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে অংশ নিতে দেখা গেছে বাঁধন, সিয়াম আহমেদ, মোশাররফ করিম, মিথিলা, সুনহেরার মতো তারকা শিল্পীদের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব শোবিজ তারকারা। খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। আত্মগোপনে আছেন রিয়াজ, নিপুণ। হামলার শিকার হয়েছেন রোকেয়া প্রাচী। গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শমী কায়সার ও আসাদুজ্জামান নূর। বিদেশে পালিয়ে আছেন ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর শপথ গ্রহণ ছিল বছরের সেরা আকর্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সরব ছিলেন ফারুকী। তবে তার এই দায়িত্ব গ্রহণকে এক শ্রেণীর মানুষ আর চোখে দেখছেন। হচ্ছে নানান সমালোচনা। এবছর 40টির অধিক সিনেমা মুক্তি পেলেও নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেনি। তবে এর মাঝেও শাকিব খানের তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দেয়। এছাড়াও ওটিটি মাধ্যমে বাংলা কন্টেন্টগুলো ছিল দর্শক চাহিদার তুঙ্গে। মারজান ইভান, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।